সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 11 অগ্রহায়ণ 1423 বাংলা, 25 নভেম্বর 2016 শুক্রবার। দর্শক, ছুটির দিনটি পরিবারের সাথে ভালো কাটবে সেই শুভকামনা নিশ্চয়ই থাকছে এবং ছুটির দিনে আমাদের আয়োজন থাকে, গানের আয়োজন থাকে, সাথে সফল মানুষদের জীবনের গল্পও থাকে, যারা সমাজের সাথে সাথে নিজেদের কথা ভেবেছেন, বিশেষ করে সমাজের কথা ভেবেছেন, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমন মানুষ রয়েছেন আজ রাঙা সকালের প্রথম ঘন্টায়। সঙ্গে থাকছে আমরা দুজন, আমি জিয়ন, কিবরিয়াও থাকছি, পুরো রাঙা সকাল পরিবারই থাকছে। তাদের সাথে কিছুটা সময় ভাগাভাগি করে নেওয়ার সুযোগ হলো আরও একবার রাঙা সকালে। শুভকামনা সবার জন্য, ছুটির দিন অনেক ভালো কাটুক, সেই শুভকামনা সবসময় থাকে। আর আজকের প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন, যার জীবন গল্প উঠে আসবে, তিনি এসেছেন সেই সুদূর তেঁতুলিয়া থেকে, সমাজসেবক এবং সংগঠক কবির আকন্দ। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। তেঁতুলিয়া তো একেবারে সর্বশেষ জেলা বলা যেতে পারে না বাংলাদেশের বর্ডার, সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, হ্যাঁ, থানা হচ্ছে তেঁতুলিয়া। এরপরে আর মানে পঞ্চগড় জেলা, তেঁতুলিয়া ওটা কি বলে তাহলে? তেঁতুলিয়া থানা, রাইট। ওকে, আমরা এই তেঁতুলিয়ার সাথে আপনার জীবনের একটা অদ্ভুত মানে সম্পর্ক রয়েছে আপনার। তার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে ওখানকার বেড়ে ওঠা কেমন ছিল সবকিছু মিলে। তেঁতুলিয়াকে আমরা কি আলাদা করে দেখবো, শুধু মানে সীমান্তবর্তী এলাকা শুধু সে কারণেই আলাদা, নাকি আলাদা কোনো স্পেশালিটি আছে? না, সীমান্তের কারণে তো একটু মানে ব্যতিক্রম আছে অন্যান্য থানার তুলনায়, কারণ ওইখানে তিনটা পাশেই ইন্ডিয়া। শুধু আপনি শুধু ঢুকতে পারবেন, বাট অন্য কোথা থেকে মানে বের হইতে পারবেন না, এক পথ দিয়ে আপনাকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আর কিছু কিছু জায়গা আছে যে আপনি এই তিন পাশ ইন্ডিয়া থাকবে, কাঁটাতারা বেড়া আছে, বাট অল্প একটু জায়গা দিয়ে আপনি মানে বাংলাদেশে একটু জায়গায় গিয়ে আপনি সীমান্ত দেখতে পাচ্ছেন। ওইখানকার মানুষদের জীবনযাপন সম্পর্কে যদি একটু আপনার কাছ থেকে আমরা শুনি। তেঁতুলিয়ার মানে যদিও ওইটা আমার কর্ম এলাকা, আমার জন্মস্থান তো নেত্রকোনায়, বারহাট্টাতে। তো ওইখানকার মানুষজন হচ্ছে খুবই মানে আন্তরিক, অতিথিপরায়ণ, আর অন্যান্য যে কোনো এলাকার তুলনায় অনেক ভদ্র, অনেক শান্ত। আর পলিটিক্যাল ক্লাস খুব কম। হ্যাঁ, মানে অন্যান্য যেরকম পলিটিক্যাল একটা দ্বন্দ্ব থাকে, গ্রুপিং থাকে, মানে সব দিক দিয়েই তেঁতুলিয়া পঞ্চগড় মানে অনেক সফট একটা জায়গা। জি, আমরা সাধারণত এরকম শুনি যে সীমান্তবর্তী এলাকা মানেই হচ্ছে জীবন অনেক বেশি রিস্কের মধ্যে থাকে, স্মাগলিং অনেক হয়। সেখান থেকে কি একটু আলাদা বলবো আমরা তেঁতুলিয়াকে? হ্যাঁ, অবশ্যই, কারণ ওইখানে স্মাগলিংটা ওইরকমভাবে হয় না। হ্যাঁ, কিছু গরু পারাপার হতো, যদি দুই দেশের সরকার যখন সমর্থন দেয় তখন হয়, এছাড়া এমনি হয় না। এখন দীর্ঘ সময় ধরে বন্ধ আছে এই ব্যাপার। আপনি তো ছোটবেলা থেকেই ওখানে বড় হয়েছেন, আপনি কেমন দেখেছেন ওখানকার মানুষের জীবনযাত্রা? কি করুণ কাহিনী যেটা আপনাকে আজকে এরকম সমাজসেবক হতে সাহায্য করেছে? আমি তো এখানে চাকরি সূত্রে যাই। আচ্ছা, 2008 সালে প্রথম। জন্ম ছিল নেত্রকোনার বারহাট্টাতে। আমার আসলে ওই এলাকায় চাকরি করতে গিয়েই ওই এলাকার মানুষের প্রেমে পড়ে যাওয়া কিংবা ভালো লাগাটা তৈরি হওয়া। আর ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে মানুষজন আমাকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে। আর আমার বাগানগুলো হচ্ছে, আমি কাজী টি স্টেটে আছি, ওই দর্জিপাড়া ডিভিশন ইনচার্জ হিসেবে আমি কর্মরত এখানে। তো আমার বাগানের পাশেই হচ্ছে ইন্ডিয়ার বাগান, জাস্ট 4 ফিট একটা থাকে, ড্রেন থাকে, ওই পারে 4 ফিট, ওই পারে হচ্ছে ইন্ডিয়ার বাগান, আর এই পারে হচ্ছে আমার বাগান। ওটা কি টি স্টেট? হ্যাঁ, ইন্ডিয়ার মানে পুরো বেল্ট জুড়েই, ওই বর্ডারের পুরো অংশ জুড়েই ইন্ডিয়ানদের চা বাগান থাকে। বাংলাদেশে নাই, হচ্ছে এখন। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেটা দর্শকদেরকে বলছিলাম, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটা কথা। কেন বলছি সেটা দর্শকদেরকে জানাই, তারপর আমরা আবার আড্ডায় ফিরব। শিওর। দর্শক, দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় চাকরি করতে গিয়ে কবির আকন্দ দেখেছেন ভারতের কাঁটাতারের বেড়ার পাশের গ্রামগুলোর জীবন সংগ্রাম। এই কুয়াশা ঘেরা তেঁতুলিয়ায় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। নিজের বেতনের টাকায় তিলে তিলে গড়ে তুলেছেন শিশু স্বর্গ নামে একটি পাঠাগার। শিশুদের পাশাপাশি অনেক বয়স্ক পাঠকও আসেন পাঠাগারটিতে। পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। তার কাছে গেলে চিকিৎসা সহায়তা, শীত বস্ত্র কিংবা কাজের পরামর্শ সবই মেলে আন্তরিকতার সঙ্গে ও বিনা পয়সায়। পাঠাগারের জন্য বই সংগ্রহ করা, অভাবী শিশুদের কাগজ কলম কিনে দেওয়া, তাদের খোঁজ খবর রাখা, ঈদ কিংবা শীতে শিশুদের নতুন জামা কাপড় দেওয়া সবই করেন আনন্দের সাথেই। এলাকার
24 জন শিক্ষার্থীর জন্য চালু করেছেন একটি শিক্ষাবৃত্তি। তার অনুপ্রেরণা ও সহযোগিতায় এ পর্যন্ত তেঁতুলিয়ার 14 জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে। পাশাপাশি এলাকার বিপদগামী তরুণ ও যুবকদের কর্মসংস্থান তৈরিতেও কাজ করছেন তিনি। দর্শক, চলুন এই মানুষটির কাছে আমরা আবারও ফিরি। এসব কাজ নিয়ে আমরা নিশ্চয়ই শুনতে চাই, কিন্তু পারিবারিক পরিবেশ সম্পর্কেও একটু শুনতে চাই। পরিবার, ভাই বোন সবকিছু মিলিয়ে কেমন ছিল? আমার পরিবার, আমার তো বেড়ে ওঠা বারহাট্টা থানায়, এটা নেত্রকোনা জেলার একটা থানা। ওইখানে আমি প্রাইমারি স্কুল পড়েছি, বারহাট্টা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে আমি ওইখানে সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করি। বারহাট্টা থেকে আমি ওই ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হই। আচ্ছা। আর ফ্যামিলিতে আমার বাবা নাই, মা আছে, আর আমরা 4 ভাই 5 বোন। ছোট থেকে কি বাবাকে দেখেন? হ্যাঁ, আমি স্কুল জীবনেই বাবাকে হারিয়েছি। আচ্ছা, তো সংসারটা চলতো কিভাবে? মাই হাল ধরেছিলেন? মা হাল ধরেছেন, আর বাবা মারা যাওয়ার বেশ কিছুটা সময় পর আমার বড় ভাই হাল ধরে। আচ্ছা, তো ওই সময়টাতে জীবনে হয় না যে অনেক বড় একটা স্ট্রাগল পার করতে হচ্ছে, বাবা নেই পরিবারে, সাধারণভাবেই একটা বড় ধরনের রেসপন্সিবিলিটি কিন্তু অবচেতন মনেই থাকে যে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। পরিবার কি চাইতো আপনার সম্পর্কে, যে কি চাকরি করেন বা কোনো কিছু? সেটা তো প্রত্যেকটা ফ্যামিলির মেম্বাররাই প্রত্যাশা করে যে আমার ছেলে মেয়ে ভালো কিছু করুক। তো সেই স্বপ্নটা তো আমার ফ্যামিলিরও ছিল আমার প্রতি। আপনি কি চাইতেন? আমি আসলে কি, মানে কেরিয়ারের চেয়ে কিছু একটা করার ইয়াটা ছিল বেশি। মানে কি করব সেটা ফিক্স ছিল না, বা কিছু একটা করতে চাই। আর আমার জব শুরু করার পরও আমি কোথাও স্থির ছিলাম না। হ্যাঁ, 6 মাস, 3 মাস, 4 মাস এরকম করে জব করতাম। হ্যাঁ, আসলে কোথাও আমার মনটা ফিক্সড হতো না। বাট যখন আমি কাজে চাকরি করতে যাই, তেঁতুলে যাওয়ার পরে আমার একটা পরিবর্তন আসে যে না, আমাকে এখানে থাকতে হবে, কিংবা এই জবটা কন্টিনিউ করতে হবে। আর ওইখানকার মানুষের সম্মান, বিশ্বাস, ভালোবাসা এগুলো আমাকে আসলে নাড়িয়ে দিয়েছে। সামহাও আপনার কাছে মনে হয় যে এটাই আমার জন্য পারফেক্ট জায়গা, জি। রাইট? সাধারণত একেবারে সর্বোত্তরের জেলা, সীমান্তবর্তী এলাকা, অনেক সময় অনেকের জব হলে অনেকে যায়ও না, কিন্তু আপনি গিয়ে নিজেকে ওখানে খুঁজে পেয়েছেন। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা জানবো আপনার কাছ থেকে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, একটু পরে আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকালে। আমাদের সাথে রয়েছেন সমাজসেবক ও সংগঠক কবির আকন্দ। আমরা যেখানে ছিলাম, যেটা শুনছিলাম যে আপনি জব করছিলেন, কিন্তু কোনোটাই খুব বেশি মন বসতো না। 3 মাস 6 মাস কাজে মনোযোগ আসতো না, এবং মনের একটা যে স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে সেটা আপনি পাচ্ছিলেন না। তারপর কি মনে হলো, কি করবেন? তারপর কাজিতে জব শুরু করার পরে ওইখানে মনে হলো না, আমি এই জায়গাটার জন্য পারফেক্ট। আর জব এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়েই আমাকে ওই জায়গাটি টানে বেশি। তো সেই কারণে ওইখান থেকে শুরু করা। আর আমি যখন ওই এলাকায় যাই, তো যাওয়ার পরেই মানুষের সাথে একটা হৃদ্রতাপূর্ণ সম্পর্ক খুব শর্ট টাইমে হয়ে গেছে। ওই এলাকার যারা এলিট পারসন আছে, রাজনীতি করে, হ্যাঁ, যারা চেয়ারম্যান মেম্বার আছেন, সবার মানে হৃদয়ে একটা জায়গা তৈরি করে নিতে পারছে খুব শর্ট টাইমে। আর সব দিক মিলিয়ে আমার কাছে মনে হয়েছে না, যেহেতু এখানকার মানুষ ভালোবাসে, সম্মান করে, তো কিছু একটা করতে হবে। শুধু আমার জীবিকার স্বার্থে চাকরি করছি, বাট এরপরেও তো কিছুটা রেসপন্সিবিলিটি থেকে যায় মানুষের জন্য। কিন্তু কি দেখলেন আপনি, যে ওখানে পরিবেশটা কি, বা ওখানে মানুষজনের জীবনযাপন কিভাবে চলছিল? জীবনযাপনটা শ্রমিকদের এলাকায়, মানে শ্রমিক অধ্যুষিত মানুষই বেশি এখানে। এই সীমান্তের পাড়ে সাধারণত ওরকম বাড়িঘর তো আপনি পাবেন না, সব খড়কুটোর বাড়িঘর। আর ছেলেমেয়ের যে শ্রমিকদের ছেলেমেয়েরাও পড়াশোনার ব্যাপারে অতটা ইন্টারেস্ট ছিল না, যেহেতু ওরা নিজেরাই শ্রমিক, তো ওরাও খুব বেশি একটা টেক কেয়ার করতো না ছেলে মেয়েদের। কিন্তু আমি দেখতাম যে ওইখানে অনেক ট্যালেন্ট আছে, জাস্ট খালি যত্নের অভাবে সেই ট্যালেন্টগুলো বের হইতে পারে না। এটা কি আপনি আপনার ওই টি স্টেটের কথা বলছেন? হ্যাঁ, টি স্টেটে আমার শ্রমিকেরই ছেলে রাজশাহী ইউনিভার্সিটি পড়ছে, যাকে সেই ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরও বাপ মা ভর্তি করাবে না। আমি ধমক দিয়ে, বুঝিয়ে, ফিনান্সের আশ্বাস দিয়ে আমি পাঠাই রাজশাহীতে। সে এখন 3rd ইয়ারে পড়ে।
এই অ্যাওয়ারনেসের জায়গাটায় আপনি কাজ করেছেন, কিন্তু আমরা যদি শ্রমিকদের জীবনাচরণ নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা এরকম শুনেছি যে ব্রিটিশ আমলে মূলত একটা বিশেষ ধরনের ক্যাস্ট যারা এসছিল বাংলাদেশে বা চা বাগানে, তাদেরকে কাজে লাগানো হয়েছে। ওরাই কি এখনো কাজ করছে নাকি না, ওখানে কিছু পরিবর্তন এসেছে? আপনার পঞ্চগড়ের টি স্টেটের বেল্ট অন্যরকম, সিলেট চিটাগাংয়ের সাথে আপনি কম্পেয়ার করলে হবে না, কারণ ওইটা হচ্ছে ট্র্যাডিশনাল। হ্যাঁ, বংশ পরম্পরায় ওদের শ্রমিকরা কাজ করছে। আর এখানে কোনো এরকম নাই, বংশ পরম্পরায় কেউ শ্রমিক না, যার ইচ্ছে হচ্ছে কাজে আসছে, যার ইচ্ছে হচ্ছে আসছে না। বাট কিছু ফিক্সড শ্রমিক তো থাকে যারা এটা কি সমতল ভূমির? হ্যাঁ, বাংলাদেশে একমাত্র সমতল ভূমি চা তার মানে বাগান। এটা ডেভেলপ করা হয়েছে পরবর্তীতে। জি, 2000 সাল থেকেই ওই পঞ্চগড়ে টি স্টেট শুরু হয় আর কি। আচ্ছা, আচ্ছা। এবং জ্যামকন গ্রুপের কাজী টি স্টেটে প্রথম সেটা সূচনা করে। আচ্ছা, তো এদের জীবন আচরণের মান উন্নয়ন করার জন্য আপনি কাজ করা শুরু করলেন। প্রথমত আপনি কিভাবে শুরু করলেন, স্টেপটা কিভাবে নিলেন? স্টেপটা ছিল এরকম যে আমি বাগানে যাওয়ার পরে শ্রমিকদের সাথে ওদের বাচ্চারা আসতো, তো বাচ্চা স্কুল টাইমে বাচ্চারা বাগানে খেলছে, তা আমার কাছে ব্যাপারটা ভালো লাগতো না যে এই সময় তো ওর স্কুলে থাকার কথা। তখন ওদের বাপ মার সাথে আমি কথা বলতাম, যদি ওরা নিয়ে আসছো কেন? স্যার কী করবো, এখানে রাখি, বাসা থাকলে দুষ্টামি করে, স্কুলে দিচ্ছে না, কারণ স্কুলে যেতে চায় না। তখন আমার থাকলে যেতে চায় না, তা আমি যদি সরাসরি বাচ্চাগুলোকে পড়াশোনার চাপ দিই তো আমাকে ভয় পাবে। তো আমি ওদের সাথে একটু খাতির করার চেষ্টা করি। ও বাগানে আসছে, ঠিক আছে, একটা চকলেট কিনে দিলাম, একটা বিস্কিট দিলাম, কিংবা কাছে ডেকে নিয়ে একটু কথা বললাম। দেখলাম যে বাচ্চাগুলো আমার সাথে বেশ ভালো একটা মানে সম্পর্ক গড়ে ওঠে। তখন এদেরকে আমি মোটিভেট করি যে স্কুলে যাও, স্কুলে গেলে আমি চকলেট দিব, স্কুলে গেলে আমি জামা কিনে দিব। আর স্কুলের যে মানে প্রধান শিক্ষক ছিলেন তাকে আমি কনভিন্স করার চেষ্টা করি যে বাচ্চাগুলোকে আসলে স্কুলমুখী করার জন্য আসলে কী করা যায়, কারণ অনেক বাচ্চাই তো এলোমেলো ঘুরে বেড়ায় স্কুল টাইমে। তখন 2009 সালের দিকে আমার একটা ইনক্রিমেন্ট হয়েছে। তখন আমার মাথায় কাজ করলে এই টাকাটা যদি না হয়তো আমার তো বছরটা চলে যেত। আচ্ছা, তো ওই টাকাটা আমি এই 10টা বাচ্চাকে অল্প অল্প করে দিয়ে মানে এনকারেজ করি যেন পড়াশোনা ভালো করতে হবে। তো ওই দর্জিপাড়া প্রাইমারি স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড হয়, এরকম একটা ইয়ে করলাম যে ফার্স্ট হলে তুমি 300 টাকা পাবা প্রতি মাসে, যে সেকেন্ড হবে 200 টাকা। তো এটা করার পর দেখলাম যে পড়াশোনা একটা প্রতিযোগিতা আসছে ওদের মধ্যে, আর স্কুলের ঝরে পড়ার ইয়েটাও কমে গেছে। এইভাবে আর কি শুরু করা প্রথম, মানে তাদের শিশু স্বর্গর মানে স্বপ্নটাই আসে ওই স্যালারি অংশ থেকে বৃত্তিটা দিয়ে। তাদের পরিবার থেকে রেসপন্স কেমন ছিল? পরিবার থেকে কি চাইতো না যে ছেলে মেয়েরা স্কুলে যাক? আসলে ওদের মধ্যে সেই জিনিসটাই ছিল না যে পড়াশোনা করলে লাইফে একটা পরিবর্তন আসবে। ওদের কনসেপ্ট পড়াশোনা করে কী হয় স্যার, ও চাকরি বাকরি না, কামলা দিয়ে তো খেতে হবে, জাস্ট ওই কনসেপ্ট নিয়ে ওরা থাকে। এই কারণে ওরা পড়াশোনা করতে চায় না। যে একটু বড় হইলেই আপনি চিন্তা করতেন প্রাইমারি লেভেল পার হইলেই ওরা কাজে দিতে চায়, পাথর তোলো, এই ঘাস কাটো, নানা রকম কাজে রাখতে চায়। কিন্তু এই ক্ষেত্রে তো সে তো শ্রমিকই থেকে যাবে, ওই ফ্যামিলির একটা পরিবর্তন আসবে না। এখন আমার মানে গার্ডেনের যেই ভদ্রমহিলা কাজ করে তার ছেলে সে রাজশাহীতে পড়ে, তো ওই ছেলে তো একসময় বের হবে, আশা করি সে একটা ভালো চাকরি করবে, তো ওর ফ্যামিলির কিন্তু একটা পরিবর্তন আসবে একসময়। তো আমি আসলে ওইগুলোই চাচ্ছি যে সারা জীবন মানুষ শ্রমিক থাকবে না, ওদের লাইফে একটা পরিবর্তন আনা উচিত। সেই থেকেই এই কাজটা করা। তারপর ওই বৃত্তি চালু করার পর ওই বাচ্চারা দেখে আমার অফিসেও আসে আমাকে খুঁজে খুঁজে, নানা রকম আবদার নিয়ে, আঙ্কেল বল কিনে দিতে হবে, আঙ্কেল ব্যাট কিনে দিতে হবে, এরকম নানা রকম আবদার নিয়ে আসে। তখন আমি অল্প কিছু প্রায় 200-300 বই নিয়ে ঢাকায় আসলাম। একবার বই ঠই কিনে নিয়ে গেলাম যে দেখি এদেরকে আমি বাচ্চাদেরকে বই দিব। প্রথমত হাতে হাতে দিতাম, মানে লাইব্রেরি আকারের কোনো ইয়ে করার ছিল না। পরে আস্তে আস্তে সেটাকে আমি একটা পাঠাগারের মতো ইয়ে করে নিচ্ছি যে বাচ্চারা বই নিতে আসে পড়ে। এখন আর কিছু কম্পিউটার নিয়েছি, সেই ট্রেন আপ করি, কম্পিউটার শিখে ওরা মানে একদম টোটালি ফ্রি, মানে স্বাধীন, তুমি নষ্ট করে ফেলো, করো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে গল্পগুলো আমি আমরা দেখছি যে বাচ্চাটা যখন কম্পিউটার অন করে, কারণ ওরা তো শ্রমিক, কম্পিউটার তো ওরা টাচ করার সুযোগ পায় না। আমার এখানে ওপেন করো, তুমি নিজে ওপেন করো, এই বাটনে ক্লিক দাও, এই যে ওদের চেহারার মধ্যে একটা উচ্ছ্বাস, আনন্দ, আমার অনেক বড় কাজ করছে এরকম মনে হয়। যদি ওর অনুভূতিটা আমাকে অনেক নাড়া দেয় যে ও কম্পিউটার চালাচ্ছে, হ্যাঁ খুলতেছে, আঙ্কেল এরকম ছবি আসছে, এই মানে কি যে একটা অনুভূতি, মানে না দেখলে আপনি বোঝাতে পারবো না। জি। তারপরে ঘটনাগুলো আমরা ধারাবাহিকভাবেই আপনার কাছ থেকে শুনতে চাই, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাঙা সকালে। আমাদের সঙ্গে আছেন সমাজসেবক এবং সংগঠক কবির আখন্দ। আমরা তার কাছে আবারও ফিরছি। আপনার ভালো লাগার জায়গাটিতে আমরা একটু আসতে চাচ্ছিলাম যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য কিছু করার চেষ্টা করছিলেন, নিজের বেতন থেকে যেটা আপনি পেতেন সেই টাকা দিয়েই আলটিমেটলি করার চেষ্টা করছিলেন। কিন্তু কম্পিউটার কেনা, একটা বড় ধরনের চিন্তাভাবনা করা, স্বাভাবিকভাবে আপনি যেহেতু ওখানে একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, ওই প্রতিষ্ঠানেরও তো একটা মতামত থাকতে পারে, তারা আদৌ আপনাকে এই বিষয়গুলোতে সাপোর্ট করে কিনা বা কোনো ধরনের বাধা দেয় কিনা। ভালো খুশি করেছেন। আমার কি অফিস থেকে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আর বসরা আসলে মৌনসম্মতি দিয়েছে, অফিসিয়ালি কোনো সম্মতি নেই। যদিও কাজগুলো এখন আমি আমার অফিস ক্যাম্পাসের মধ্যেই করছি, বসরা জানে। হ্যাঁ, কারণ এর আগে তো মিডিয়াতে আসছে, অনেকগুলো পত্রিকায় আসছে, তাদের তো নজর অবশ্যই গিয়েছে, আর তার নিজেদের একটু ফাঁকি দিয়ে তো করার কিছু নেই। বাট আমি আসলে অফিস থেকে কোনো পেইনফুল পজিশনে পড়িনি এখনও। তবে প্রাইভেট জব মাথায় একটা মানে দুশ্চিন্তা থেকেই যায় যে আমি আসলে কতদিন। হ্যাঁ, মনে করতে পারে হয়তো বা আপনি আপনার যে সময়টা অফিস টাইম দেওয়ার কথা, না আমি তো সেই অফিস সময় টাইমের বাইরের সময় বাইরেই দিচ্ছেন। করি। হ্যাঁ, আমি তো অফিস টাইমের মধ্যে তো আর কিছু করা যায় না। হ্যাঁ, অফিস টাইম শেষেই কাজগুলো আমার করা হয়। আর ফিজিক্যালি ইনভলভমেন্ট তো সবসময় দরকার পড়ে না, Right. একটু বুদ্ধিমত্তার দরকার, অর্থের দরকার। রাইট। তো আপনি প্রথমে তাদেরকে স্কলারশিপ দিচ্ছিলেন, যারা ফার্স্ট হবে 300 টাকা, সেকেন্ড হলো 200 টাকা। এরপরে আপনি পরের স্টেপে কি করলেন? পরের স্টেপে যে একটা পাঠাগার খুলে বসলাম, যে বাচ্চারা বই নিতে আসে। তারপর কি কি দিয়ে পাঠাগারটা সাজালেন? শুধু বই, সেটা তো বিভিন্ন অবশ্যই রকম, বই, হ্যাঁ, but কি ধরনের বাচ্চাদের, বই? হ্যাঁ, ছড়ার বই, হ্যাঁ, তারপরে উপন্যাস, মুক্তিযুদ্ধের বই, এইগুলো দিয়েই শুরু করা। এগুলো কি আসলে ওখানে কি- পাওয়া যাচ্ছিল না, নাকি আমি ঢাকা ঢাকায় থেকে সংগ্রহ করে নিয়ে যেতাম, অথবা আমি তো জাহাঙ্গীরনগরে পড়াশোনা করাচ্ছি, যে আমার অনেক জুনিয়ররা যারা স্টুডেন্ট আছে ওদেরকে বলি টাকা বিকাশ করে দিই যে তুমি এই মার্কেটে গিয়ে এই বইগুলো কিনে দাও। তো আসলে মানে আমার তেমন এই সংগঠন চালাতে গিয়ে আমাকে তেমন কোনো ব্যাক পেতে হয় না। হ্যাঁ, যে হেল্প চাইলে আমি সব জায়গায় পেয়ে যাই। আপনি যেটা বলতেছিলেন যে কম্পিউটার, এতগুলো কম্পিউটার, আমার এখন 4টা কম্পিউটার আছে, বাট প্রথমটা কিন্তু আমি কিনেছি, তারপরেরগুলো কিন্তু আমাকে কিনতে হয়নি। সামহাও চেষ্টা থাকলে চলে আসে। হ্যাঁ, যে অনেকে এনকারেজড হয়। আমি যখন ফেসবুকে দিই যে করেছে, তুমি একটা কম্পিউটার কিনছো, তোমার কয়টা লাগবে, কতগুলো পোলাপান, অনেকে নিজে থেকে জিজ্ঞেস করে। তো সেটা আসলে আমাকে অনেক মানে সাহস সঞ্চয় করতে ভূমিকা রাখে, যে আমি চাওয়ার আগেই প্রস্তাবটা চলে আসে, এবং সেটা আমার জাহাঙ্গীরনগরের একটা বিশাল একটা সার্কেল আছে, সেই সার্কেল থেকেই। বিউটিফুল। তা কিন্তু থাকে না যে ভবিষ্যতে কি করব, কোন দিকে যাবে, স্বপ্নটা কেমন? আপনি প্রথমে তো আপনার নিজস্ব যে এরিয়া, বিশেষ করে চা বাগানের যে এরিয়া, সেখানকারই শ্রমিকের ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করা শুরু করলেন। এখনো কি ওই জায়গাটাই আছে নাকি পুরো না, আমার তেঁতুলিয়া? ওই তেঁতুলিয়ার এখন আর ওই শ্রমিকদের মধ্যে আমি সীমাবদ্ধ না, কারণ আমার চা শ্রমিক ছাড়াও পাত্র শ্রমিক আছে, ভ্যান চালকদের ছেলেমেয়েরা আছে। আর এখন আসলে কোনো না, মানে স্পেসিফিক কোনো এরিয়া দিয়ে না, মানে আমি তেঁতুলিয়ার মানুষের জন্যই কিংবা ওই এলাকার শিক্ষার্থীদের জন্যই কাজ করছি। স্কুল কলেজের কথা যদি শুনি, যে আপনি যখন গিয়েছিলেন তখন কয়টা স্কুল ছিল, এখন কি অবস্থা? না, স্কুল যেরকম ছিল সেরকমই আছে। হ্যাঁ, ওইটা আসলে আমার ওই জায়গা তো চেঞ্জ করার মতো ভূমিকা আমার নাই। হ্যাঁ, আমি করতেও পারবো না। হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে, আমার স্বপ্ন থেকে আমি আমার মতো করে যাচ্ছি। স্কুল কয়টা ছিল ওই সময়? কারণ যেহেতু শিক্ষার্থীরা যাচ্ছে না ওই সময় একটা, না, স্কুল আপনি অনেক যখন ছিল, দেখেছিলেন। যথেষ্ট ছিল। হ্যাঁ, স্কুল নিয়ে প্রবলেম নাই, জাস্ট ওদের ইচ্ছাটার অভাব ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল না, শুধু ওই এলাকার মানুষের ইচ্ছাটার অভাব ছিল, সেটা দর্জিপাড়ার। বাট অন্য দর্জিপাড়া হচ্ছে কি তেঁতুলিয়ার খুব নিকটবর্তী একটা জায়গা, হ্যাঁ, একটা ছোট্ট একটা গ্রাম, বাট ওই এলাকার ডেভেলপ কম। তেঁতুলিয়া সদর থেকে, থানা সদর থেকে একটু ভিতরে যান, অনেক উন্নত। ওই এলাকার ছেলেমেয়েরা অনেক আগে থেকে ইউনিভার্সিটিতে পড়ছে, ভালো ভালো চাকরি করছে। বাট আমি যেই এলাকাতে জব করি, এখান থেকে উঠে আসার মানুষের সংখ্যা খুবই কম, কারণ ওরা ওই যে বংশম পরম্পরা নয়, ওই শ্রমিকই বিভিন্ন রকম মানে শ্রমিক। ওদের আদি নিবাস কোথায় ছিল, মানে ওরা কি ওখানকারই? ওইখানকার লোকাল। তো ওদের ডেভেলপমেন্ট তারপরে হয় কেন? আশেপাশে ওই এত এলাকায় ডেভেলপমেন্ট মাইগ্রেটেড পিপল বেশি। তেঁতুলিয়ার একটা ব্যাপার, পুরো পঞ্চগড় জুড়েই মানে মাইগ্রেটেড পিপল বেশি লোকাল লোকের চেয়ে, বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ, এইসব এলাকার লোক দিয়ে ওইখানকার মানুষ। কি করে ওরা ওখানে গিয়ে? না, ওরা ওইখানে জনবসতিতে মাইগ্রেট করে গেছে। না, সাধারণত কোনো রিজন থাকে মাইগ্রেট করার পেছনে। এটা অনেক আগে টাঙ্গাইল- করেছে, যুদ্ধের সময়, যুদ্ধের আগে। আচ্ছা, ঠিক আছে। না, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে স্কুল ওখানে আছে, তারপরেও আপনি স্কুলে পাঠানোর জন্য মূলত আপনি এই কাজটা করছেন, encourage মানে করা। মোটিভেশনের জায়গা থেকে হ্যাঁ, আপনি এই কাজটা motivation করছেন। জায়গাটা তৈরি করা। কম্পিউটার কেনার প্রয়োজন পড়লো কেন? মানে কম্পিউটার দিয়ে আপনি কি করাচ্ছেন বাচ্চাদেরকে?
কম্পিউটার দিয়ে আমি MS ওয়ার্ড শেখাচ্ছি, এক্সেল শেখাচ্ছি, আবার খেলতে দিচ্ছি যে তোমরা গেম খেলো। কারণ শুধু প্রেশার দিয়েও আসবে না। যদি শিক্ষার উদ্দেশ্যকে কেন্দ্র করি তোমাকে আমি শিখাইতে চাই তাহলে কিন্তু আসবে না। কারণ শিক্ষাটা সবাই ভয় পায়। তা আমার হচ্ছে কি যে তোমাকে শিখাই দিব, তুমি টের পাবা না। খেলতে খেলতে হ্যাঁ, আমি শিখলে আবার ওটা কিছু মনে মানে থাকে। পুতুল রেখেছি ওখানে, লাইব্রেরির মধ্যে পুতুল। আমারটা হচ্ছে কি অন্যান্যরা যেভাবে চালাচ্ছে ওইরকম না। আমার কাছে কি ওরা কি চায়, ওদেরকে ধরে রাখতে চাইলে কিংবা ওদেরকে পরিবর্তন চাইলে ওরা কি চায় সেভাবে দিয়ে ওই জিনিসটা ওদের কাছ থেকে মানে বের করে নিয়ে আসতে। ওদের পজিটিভ দিকটা আমি চাই যে পজিটিভ কি আছে সেটা বের হয়ে আসুক। আচ্ছা, তো সিস্টেমটা কি থাকে? নিশ্চয়ই একটা রুটিন মেইনটেইন করেন, একটা হ্যাঁ, ডিসিপ্লিন প্রতি মেইনটেইন। শুক্রবার সকালবেলায় ওরা আসে। আমি প্রথমত আমার টিচারও রেখেছি। ওরা বিভিন্ন ওয়ার্ড শিখে, ইংরেজি ওয়ার্ড, অ্যাপস দেখে দেখে, বই আছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, এইভাবে ওরা ওয়ার্ড শিখে, যেটাও মানে কোনো প্রেশার না। হ্যাঁ, একজন চোখের দিকে তাকে চোখ বলো, এইটা কি, যেরকম হাত দিয়ে এটা কি, এরকমভাবে আর কি শিখো। এটা চোখ মানে ইংরেজি ওয়ার্ড কি, চুল কি, তো এইভাবেই শিখাই দেওয়া আর কি। একজন আরেকজন কাছে আঙ্কেল ও আমার হেয়ার ধরছে, জাস্ট ফান করতে করতে ওয়ার্ডগুলো শিখিয়ে দেয়, বিভিন্ন মানে ওয়ার্ড শিখে। তারপর জেনারেল নলেজের ইয়াগুলো দেখে, অ্যাপস দেখে, আমি সাধারণত বই আর অ্যাপস দেখে এগুলো করাই। টিচার রেখেছেন আপনি, তার মানে হ্যাঁ। ওনাকে পে করতে হয়। হ্যাঁ, মান্থলি পে করতে হয়। এই টাকাটাও কি আপনার নিজের বেতন থেকে আসে? এটা নিজে থেকেই আসে। এই যে কাজগুলো আপনি করছেন, পরিবার থেকে কি ধরনের প্রতিক্রিয়া পান, নিজের পরিবার থেকে? নিজের পরিবার থেকে কোনো প্রতিবন্ধকের শিকার হয়নি এখনো। হ্যাঁ, আর সমর্থন না পেলে তো সম্ভব হতো না। আশপাশ থেকে সহযোগিতা করে না কেউ, যেহেতু আপনি এত উদ্যোগ নিচ্ছেন? সচেতন না করলে তো পারতাম না। তবে আমার একটা কি যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাইরে আর আমার 2-4 জন ঘনিষ্ঠ বন্ধুর বাইরে আমি কাউকে মানে ফিনান্সের ব্যাপারে আমি হেল্প চাই না। এইটার থেকে হচ্ছে কি যে আমি নিজে করে দেখাবো, আমরা করে দেখাবো। তো ওই এলাকার অনেকে আমাকে হেল্প করতে চায় টাকা পয়সা দিয়ে। তো আমি সেটা মানে সবসময় বলি যে আপনাদের টাকা আমি নিতে চাই না, পাশে থাকুন। ঠিক আছে, আমরা এখান থেকেই ফিরবো, আমরা একটু মাছরাঙা সংবাদটা জেনে আসি। দর্শক, সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম রাঙা সকালে। দর্শক, মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছর শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়া রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL rangasakal@matsranga.tv। দর্শক, কথা বলছিলাম সমাজসেবক ও সংগঠক কবির আকন্দের সাথে। জি, আমরা যেখানে ছিলাম যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, এলাকার মানুষদের উন্নতির কথা ভাবছেন, সেক্ষেত্রে এলাকার মানুষজন কেউ কি এগিয়ে এসেছিল যে আপনাকে সহায়তা করতে? এলাকার মানুষ সহযোগিতা না করলে তো আমি এতদিন এখানে কন্টিনিউ করতে পারতাম না। জি, আমি স্পেশাল নাম বললে তো সারাদিন বলা যাবে, বাট আমি গুটি কয়েক মানুষের কথা বলি। ওইখানকার যে আওয়ামী লীগের সেক্রেটারি আছে কাজী মাহমুদুর রহমান ডাবলু, উনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক অনেক সহযোগিতা করেন। উনি জমি দিতে চেয়েছেন, হ্যাঁ, আমার জন্য। আমি বলছি ভাই আমি টাকা ছাড়া জমি নিব না। উনি দান করতে চেয়েছেন যে আমি একটা চাইল্ড হোম, ওল্ড হোম বানাবো, সেই জন্য আমি জমি খুঁজছিলাম। আর আমি অলরেডি মাঝখানে জমিও কিনে রেখেছি যেখানে আমি স্কুলটা করব। কারণ অফিস থেকে তো এক সময় বের হয়ে যেতে হবে, কারণ অফিসে তো এত মানে বড় আকারে চালানো যাবে না। এটা আপনি কিনে ফেলেছেন অলরেডি? হ্যাঁ, অলরেডি মূলত কিনেছিলাম আরও বেশ কিছু সময় আগে আমার বাড়ি করার প্ল্যান নিয়ে। যখন দেখলাম যে আমার শিশু সরকারের গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে কিংবা চাহিদা হচ্ছে যে মানুষের জন্য কিছু করতে হবে, ওদেরও আমার প্রতি একটা নির্ভরতার জায়গা তৈরি হয়ে গেছে। তো সেই কারণেই আমার স্ট্রাকচারাল একটা দরকার, ভিত্তি দরকার। তো চিন্তা করলাম আমার বাড়িতে তো এত জমি লাগবে না, একটা বাড়ি করতে 3-4 শতক জমি এনাফ, তো বাকি আমার জমি থাকে অনেক। তো সেইখানে আমি একটা স্কুল করব, এটা হচ্ছে প্ল্যান। এটা কি তেঁতুলিয়াতেই? হ্যাঁ, তেঁতুলিয়া সদরিং। আচ্ছা, ভেরি গুড। আর হেল্প মূলত এখানে সবাই আমাকে করে, একদম থানা থেকে শুরু করে সবাই। অ্যাডমিন ক্যাডারে যারা জব করে, টিউন সাহেব আছেন, ওনারাও ব্যক্তিগতভাবে আমাকে অনেক রকমভাবে সমর্থন দেয়। বাট আমি টাকা ছাড়া সব ধরনের হেল্প নিতে আমি প্রস্তুত কিংবা নেই। মানে আপনি হ্যাঁ, বলতে চাচ্ছেন যে এটা একবারে আমাকে থোক বরাদ্দ না দিয়ে ওই টাকাতে তুমি কিছু একটা কিনে দাও? ইয়েস। আর ওইখানকার ইউনিয়ন চেয়ারম্যান আছেন জনাব কাজী আনিস ভাই,
সে তো শুরু থেকেই আছেন এবং তাকে আমি শীর্ষকের একজন উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছি যে আপনি আমাকে নানা কাজে হেল্প করবেন এবং সেটা সে করেও। উপজেলা চেয়ারম্যান আছে শাহিন ভাই, উনি একদম বড় ভাই বাট বন্ধুর মতো। হ্যাঁ, মানে তারা নিজের থেকে বলে যে ভাই কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, আমার পাশে থাকবো। আওয়ামী লীগের আরেক বড় ভাই আছে জুলফিকার আলী জুয়েল, তা ওনারা আমাকে দেখলে অনেক আপন মনে করে কাছে টেনে নেয় যে হ্যাঁ তুমি তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, হ্যাঁ আমাদেরই বন্ধু। তো এইটা আসলে কি অন্য কোনো এলাকায় আমি দেখিনি যে বাইরে থেকে একটা মানুষ যাওয়ার পরে অতটা কাছে টেনে নেয়, কিংবা টোটালটা আমার কাছে গড গিফটেড। যে একদম মানে রাস্তার মানুষ থেকে শুরু করে একদম যদি মানে ক্ষমতার দিক দিয়ে বলি এমপি সাহেব পর্যন্ত যদি যাই, উনিও ব্যক্তিগতভাবে চান যেন আমি এই কাজগুলো কন্টিনিউ করি। সবাই সহযোগিতা করছে। হ্যাঁ, তো সেই কারণে কি যে আমি টোটালি একটা হ্যাপি লাইফ লিড করছি তেঁতুলিয়াতে। বিউটিফুল। কতজন স্টুডেন্ট আছে? মানে বাই দিস টাইম আমার 85 স্টুডেন্ট ওয়ার্ড শেখার জন্য আসে, আর লাইব্রেরিতে তো 200-250 ছেলে মেয়ে আসে বই নিতে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমার থেকে বই অনেক দরকার, বাট ব্যক্তিগত উদ্যোগ দিয়ে আসলে এরকম হচ্ছে না, আর আমি ওরকম ফলাও করে সবার কাছে চাই না। মূলত জাহাঙ্গীরনগর থেকে অনেকে এনকারেজড হয়, আমার ইউনিভার্সিটি সার্কেল সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, তারা ফেসবুকে দেখে তুমি বাচ্চাদের বই পড়াচ্ছ, আমার বাসায় কিছু বই আছে আমি পাঠাই দিব, কিংবা কেউ বলে আমি কিছু কিনে পাঠাই দেবো, দেন আপা, দেন ভাইয়া, এরকমভাবে আসলে কালেকশন হয়। আচ্ছা, শুরুতে তো আপনি শিশুদের নিয়ে কাজ করেছিলেন, এখন কি শুধু শিশুদের নিয়ে পাঠাগারটা আছে নাকি? না না, সব মানে যে কেউ এখান থেকে বই নিয়ে যেতে পারে। হ্যাঁ, শুধু বাচ্চাদেরই কেন্দ্রিক না, আমার বাচ্চাদের টার্গেট হচ্ছে ওরা যেন ঝরে না পড়ে, ওদেরকে